আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। নীরবতার ওপারে গল্পের তৃতীয় পার্ট। সো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। রাত তার মায়ের পাশে বসেছিল। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ সে জিজ্ঞাসা করলো, আম্মু, তুমি না বলেছিলে মেয়েটার বাবা নেই? তাহলে রাকিবের পাশে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনি কে? শাহনাজ চৌধুরী মৃদু হেসে বললেন, উনি মেয়েটার চাচা। এখন থেকে উনি পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করেন। এদিকে রাহাত ও রাকিব যখন বাড়ির বাইরে ছিল, ঠিক তখনই ঘরের ভেতর দুই পরিবারের সম্মতিতে আংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল। কিন্তু বিষয়টি সম্পর্কে রাহাতের কোনো ধারণাই ছিল না। সব আনুষ্ঠানিকতা শেষ করে শাহনাজ চৌধুরী ও মোহাম্মদ চৌধুরী সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলেন। রাহাত আগেই গাড়ির ভিতরে ছিল। কিছুক্ষণ পর মাহিরা দুষ্টুমি করে বলল, কি ভাই, ভালোই তো হলো, তোর সঙ্গে তোর বন্ধুরও দেখা হয়ে গেল। একটু থেমে মুচকি এসে আবার বলল, আর ভাইয়া, ভাবি কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর। মাহিরার কথা শুনে সবাই হেসে উঠলেও রাহাত প্রচন্ড বিরক্ত হলো। কিন্তু সে কোনো কথা না বলে চুপ করে বসে রইল। বাড়িতে পৌঁছে রাহাত নিজের রুমে চলে গেল। দীর্ঘক্ষণের ক্লান্তিতে বিছানায় এসেই শুয়ে পড়ল। এদিকে নিচতলায় পরিবারের সবাই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সবার সম্মতিতে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবারই রাহাত ও সুমাইয়ার বিয়ে হবে, অর্থাৎ হাতে মাত্র 2 দিন রয়েছে। কিন্তু এই পুরো বিষয়টা সম্পর্কে রাহাতের কোনো ধারণাই ছিল না। হঠাৎ মাহিরা উচ্ছ্বসিত হয়ে বলল, আমি কিন্তু কাল ভাবিকে নিয়ে শপিং এ যাব। বিয়ের কেনাকাটা তো এখনো অনেক বাকি। শাহনাজ চৌধুরী মুচকি এসে বললেন, ঠিক আছে, কাল সবাই মিলে গিয়ে যা যা দরকার সব কিনে নিয়ে আসবো। পরদিন ভোরে প্রতিদিনের মতো রাহাত জগিং করে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করলো। তারপর কোনো কথা না বলে নিজের কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে গেল। রাহাতের এই আচরণে সবাই কিছুটা অবাক হলো। আজ যে তার বিয়ের শপিং করতে হবে সেটা কি সে জানে না? তবে শাহনাজ চৌধুরী হেসে বললেন, ওকে নিয়ে এখন এত ভাবার দরকার নেই। কাজের ব্যাপারে ও সবসময় এমনই। আমরা বরং আমাদের কেনাকাটা শেষ করি। এরপর পরিবারের সবাই সুমাইয়াকে নিয়ে শপিং এ বের হয়ে গেল। বিয়ের পোশাক, গয়না, জুতা সবকিছু কিনতে কিনতে কখন যে বিকেল হয়ে গেল কেউ টেরই পেল না। বিকেলে রাহাত অফিস থেকে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই চোখ পড়লো গ্রামের সেই মেয়েটির উপর। মেয়েটিকে দেখে রাহাত কিছুটা অবাক হলো। আগের দিনের তুলনায় আজকে আরো বেশি সুন্দর লাগছে তার কাছে। রাহাত মনে মনে ভাবলো, আরে, এই মেয়েটি যদি আমার বউ হতো তাহলে কোনো সমস্যাই ছিল না। কিন্তু আমার কপালটাই বোধহয় খারাপ। শেষ পর্যন্ত কিনা আমাকে একটা বুড়িকে বিয়ে করতে হবে। কথাগুলো ভাবতেই বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল রাহাত। রাতের নাস্তার সময় রাহাতের চোখ বারবার অজান্তে চারপাশে ঘুরছিল, কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেল না রাহাত। কেন জানি মেয়েটাকে দেখতে না পেয়ে তার ভিতরটা খুব খালি খালি লাগছে। নিজের মনে মনেই বলল, হয়তো মেয়েটা চলে গেছে, তাই ভালোই হয়েছে। খাওয়ার মাঝখানে মাইরা হঠাৎ বলল, কিরে ভাই, তুই আমাদের সাথে মার্কেটে গেলি না কেন? কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করলাম। রাহাত বলল, আমি অফিসে গিয়েছিলাম, দেখতে পাসনি? এইটা বলেই রাহাত রুমে চলে আসলো। রুমে এসে সোফায় বসে মেয়েটার কথা ভাবছিল। কেন জানি ওকে দেখতে না পেয়ে আমার মনটা খারাপ লাগলো। নিজের মনে এই প্রশ্নটা কিছুক্ষণ করে চুপ করে রইল রাহাত। কখন যে চোখ দুটো ভারী হয়ে এলো আর কখন যে সোফায় উপরে ঘুম পড়লো তা সে নিজেও টের পেল না। পরদিন সকালে বাড়ির সবাইকে ভীষণ ব্যস্ত দেখে রাহাত একটু অবাক হলো। সবাই যেন কোনো একটা অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক তখনই শাহনাজ চৌধুরী রাহাতের দিকে তাকিয়ে বললেন, কিরে রাহাত, তুই এখনো রেডি হসনি? আজকে না তোদের গায়ে হলুদের অনুষ্ঠান? কথাটা শুনে রাহাত যেন আকাশ থেকে পড়ল। কি? শাহনাজ চৌধুরী এবার আরো অবাক হয়ে বললেন, রাহাত, তুই কি পাগল হয়ে গেছো? সেদিন তো আমরা গিয়ে আংটি পরিয়ে দিয়ে আসলাম। কথাটা শুনে রাহাতের মাথা যেন ঘুরে গেল। সে কিছু না বলেই সোজা তার বাবার সামনে চলে গেল। মোহাম্মদ চৌধুরী ছেলের দিকে তাকাতেই রাহাত বলল, সো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করেন গাইস। আল্লাহ হাফেজ।